ঘরে এসে টিভির সাউন্ড হাই ভলিউমে বাড়িয়ে দিলেন মোফাজ্জল সাহেব। তারপর তার স্ত্রীকে অকথ্য ভাষায় গালিগালাজ করা শুরু করলেন। এটা তার রোজকার রুটিন। টিভির শব্দে পাশের ফ্ল্যাটের কেউ বুঝবে না বাসায় কি হচ্ছে। সবার চোখে তিনি ভদ্রলোক বলেই পরিচিত। তার 4 সন্তানের মধ্যে কেবল নাফিসা বুঝতে পারে বাবার এই চালাকি। এছাড়া আর কোনো সন্তান জানে না তাদের মায়ের ওপর কি অমানবিক অত্যাচার চলে। নাফিসা সবসময় সতর্ক থাকে, পাশে ওর বাবা ফের মায়ের গায়ে হাত তোলে কিনা। তেমন কিছু টের পেলেই ছোট ভাইকে বা বোনকে কৌশলে সে রুমে পাঠিয়ে দেয়। মোফাজ্জল সাহেবের যত পশুত্ব তার বইয়ের ওপর। এছাড়া সবার সামনে সে ভালো মানুষ, ছেলেমেয়েদের দেখলেও স্বাভাবিক হয়ে যান। নাফিসা চাইলে নিজে সেখানে উপস্থিত হতে পারে, কিন্তু সে কখনোই যায় না। বেলকনিতে বসে আকাশপানে তাকিয়ে হাবিজাবি কত কি মাথায় ঘোরে তার। মাঝে মধ্যে ভাবনাগুলো হিংস্র হয়ে ওঠে, মাথার রক্ত টকবক করে। সে বুঝতে পারে তার ভেতরে অজানা এক শক্তি ফুঁসে উঠছে। মায়ের কোমল ডাকে তার সব শীতল হয়ে যায়, ভেতরের হিংস্রতা দূরে হারিয়ে যায়। নাফুমা, কি করছিস এই ভর দুপুরে? কিছু না মা। কিছু বলবে? এ কি, এখনো চুল মুছিসনি ঠিকঠাক? টাওয়াল নিয়ে পরম যত্নে চুল মুছে দিতে লাগলো নাফিসার মা নুসরাত আফরোজ। নাফিসা ভেবে পায় না তার এত মমতাময়ী মাটার কপালে কেন এত দুঃখ। হ্যাঁ রে নাফু, ইসাদ তোকে ফোন করেছে? বিয়ের কেনাকাটা কবে থেকে শুরু করবে জানিয়েছে। সামনের রবিবার ওনার বড় আপু আসবে, তখন যাবে বোধহয়। ছেলেটাকে তোর কেমন লাগে? কথাবার্তা বলিস, যে মন বুঝিস? নাফিসা ভালো করে জানে তার মা কি জিজ্ঞাসা করতে চাইছে। সে মায়ের বুকে মাথা রেখে বলল, মন দেখার কি যন্ত্র আছে মা? কথা বলে কি মন বোঝা যায়? একই ছাদের নিচে এতগুলো বছর থেকে তো আমরা কেউ কারো মন বুঝতে পারিনি। সেখানে বাইরের একজনের সাথে ফোনে 2-4টা কথা বলে বুঝব কিভাবে? কেউ কি কথা বলার সময় নিজের খারাপটা বলে? নুসরাত মেয়ের মাথায় বিলি কেটে বলল, আমার মতো বোকাশোকা মায়ের ঘরে তুই কিভাবে জন্মালি নাফু? তোর আর কোনো ভাই বোন তো এত বুঝদার না। নাফিসার কপালে ডান পাশের রগ ফুলে উঠল মুহূর্তেই। চল শক্ত করে বলল, আমি সম্পূর্ণ বাবার মতো হয়েছি মা। এ বাসায় আর কেউ তার মতো হয়নি। নুসরাত মেয়ের রাগ বোঝেনি। সে হেসে বলল, বাপ গড়িয়া ঝি লক্ষ্মী, তুই তো আমার লক্ষ্মী মেয়ে। দেখি ওঠ, বেলা পড়ে যাচ্ছে, খেতে চল। নাফিসা মনে মনে বলল, তুমি জানো না মা, এটা কত যন্ত্রণার। আমি তো জানি আমার বাবার মনের চিন্তা ভাবনা কত ভয়ঙ্কর। তাকে আমি রগে রগে চিনি। আমি জানি এটাকে আশীর্বাদ না অভিশাপ বলে। নাফিসা অনার্স 4র্থ বর্ষের ছাত্রী। ইসহাক আহমেদের সাথে তার বিয়ের ডেট ফাইনাল হয়েছে 1 মাস পর। ছেলেটা দেখতে শুনতে বেশ ভালো, এলাকার সবাই তাকে ভালো বলেই জানে। নাফিসাকে দেখতে এসেই তার বেশ পছন্দ হয়েছে। পছন্দ হবেই বা না কেন? নাফিসা দেখতে যেমন সুশ্রী তেমনি ভদ্র এবং মেধাবী। যে কেউ নাফিসাকে জীবনসঙ্গী হিসেবে পছন্দ করবে। তাছাড়া এলাকায় তাদের পরিবারের আলাদা সুনাম আছে। মোফাজ্জল সাহেবের মতো ভালো মানুষ আর দুটো হয় না। তার মেয়ে মানে তো সোনায় সোহাগা। ইসহাকদের পারিবারিক এক্সপোর্টের ব্যবসা আছে। বিদেশে তাদের প্রোডাক্টের বেশ খ্যাতি। তাছাড়া এমন বংশ মর্যাদাপূর্ণ পরিবারের মেয়ে বিয়ে ঠিক করতে পেরে মোফাজ্জল সাহেবের আনন্দের শেষ নেই। নাফিসা জানে তার মা ছেলে সম্পর্কে খোঁজ করতে বলায় কি গালিটানা শুনেছিল সেদিন। তার মাও পারে বটে, এত নিখুঁত তার অভিনয়। নাফিসা ভেবে পায় না কিভাবে সে এত সুখী হবার ভান করে থাকে সবসময়। কি করছো? বসে আছি। আপনি? তোমার কথায় ভাবছিলাম। তাই? হ্যাঁ। আচ্ছা, বিয়েতে কি পরবে? শাড়ি নাকি লেহেঙ্গা? আপনার যা পছন্দ। তবুও বলো না, বিয়ে তো আমি একা করছি না। তোমারও তো শখ আহ্লাদ থাকতে পারে। হয়তো আগে থেকে ভেবে রেখেছিলে কি পরবে। আমি তো ভেবে রেখেছিলাম বিয়ে করব না। তা কি হয়েছে? হা হা হা। নাইস জোকস। আপনার হাসি টোন সুন্দর। এতদিনে কিছু একটা সুন্দর বললে। আমি তো ভাবলাম আমার কিছুই বুঝি তোমার পছন্দ হয়নি। এভাবে বলছেন কেন? অপছন্দ বলেছি কখনো? না, তা বলনি। তবে আমি সবসময় তোমার এটা সেটা সুন্দর বলি। সে হারে তুমি বলো না। আমি প্রশংসা করতে পারি না ঠিকঠাক, তবে তাই বলে প্রশংসার যোগ্য নন কিন্তু নয়। আচ্ছা ঠিক আছে, একটা কথা বলবে? বলুন। আমাকে পছন্দ হয় লাইফ পার্টনার হিসেবে। সেটা লাইফ লিড করার পর বুঝবো। এখন তো সংসার করে দেখিনি। হা হা হা। তুমি দারুণ কথা বলো নাফিসা।
অল্প শব্দে বেশ যুক্তিপূর্ণ কথা। আপনি আমার ভালো দিক দেখার পর্দাটা সরিয়ে দিন। দেখবেন কত খারাপ দিক খুঁজে পাচ্ছেন। সেটা কিভাবে সরায়? সেটা তো খুব সহজ। ভালো গুণ না খুঁজে দোষ খোঁজা শুরু করুন, ঠিক নিন্দুকের মতো। কারণ আমি চাই না পরবর্তীতে আমার দোষ পেয়ে ছেড়ে যেতে মরিয়া হয়ে যান। আচ্ছা, দোষগুলো মিলেই তো মানুষ। গুণ পেয়েছি, মুগ্ধ হয়েছি। দোষ পেলে হয়তো তা সেই মুগ্ধতার আড়ালে হারিয়ে যাবে। এত কনফিডেন্ট? কি জানি। মনে রাখলাম কিন্তু। ইসহাকের মাঝে মধ্যে মনে হয় নাফিসা মেয়েটা খুব অন্যরকম। পরক্ষণে ভাবে সবাই তো একরকম হয় না, এক একজন এক এক রকম হওয়াটাই স্বাভাবিক। রাতে ঘুমানোর সময় দরজা লক করে শুতেই নাফিসার বুক ধড়পড় করে। মনে হয় তার বাবা বুঝি খুব চিৎকার চেঁচামেচি করছে। ফুলদানিটা মায়ের দিকে ছুঁড়ে ফেলেছে। তার মা মুখ চেপে কান্না থামানোর চেষ্টা করছে। নাফিসার মাথা ভনভন করতে শুরু করলো। মনে হচ্ছে ওর উঠে গিয়ে মাকে ধরা উচিত, কিন্তু পা নড়ছে না। হাঁটুর নিচ থেকে সব অবশ। নাফিসা জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। মামা করে চিৎকার করতে চাইছে, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না। বেশ খানিকক্ষণ পর নুসরাত এসে মেয়ের দরজা নক করতে বলল, নাফু, ঘুমিয়েছিস তো? রাত জাগিস না কিন্তু। পানি রেখেছিস তো রুমে? কিছু লাগবে? নাফিসা মায়ের গলা শুনে শান্ত হয়। সব ঠিক হয়ে যায়। উঠে দরজা খুলে মাকে ভালোমতো দেখে। কোথাও চোট পেয়েছি কিনা খুঁজতে থাকে গোপনে। তার খুব ইচ্ছে করে মাকে বলতে, আমার ঘরে ঘুমাও না মা, তোমাকে বাবার ঘরে রাখতে বড্ড ভয় হয়। কিন্তু বলতে পারে না। ঘুমিয়ে পড়েছিলাম তো জাগিয়ে তুললে, এখন এসে ঘুম পাড়াও। নুসরাত হেসে বলে, কদিন পর শ্বশুরবাড়ি যাবি, তখন কিভাবে থাকবি মাকে ছাড়া? নাফিসা উত্তর না দিয়ে নুসরাতকে টেনে খাটে বসিয়ে তার কোলে মাথা রেখে শুয়ে পড়ে। নুসরাত পাশে ঘুমানো ছোট মেয়ে মাইশাকে আদর করে নাফিসার মাথায় হাত বুলাতে থাকে। বাবা ঘুমিয়েছে মা। হুম। তুমি ঘুমাওনি কেন? তোর ভাই একটা রাতভর গল্পের বই পড়ে, আরেকটা গেম খেলে। তাদেরকে টহল দিতে এসেছি। তারপর ভাবলাম তোকেও দেখে যাই। আমি চলে গেলে মাইশা একা কিভাবে ঘুমাবে মা? তুমি বরং ওর সঙ্গে থেকো। পরেরটা পরে দেখা যাবে। তুই ঘুমাতো। নাফিসা নিশ্চিন্তে ঘুমের দেশে তলিয়ে যায়। ঘুমের মাঝে টের পায় তার মা কাঁদছে। তার কপালে মায়ের চোখের জল স্পষ্ট বুঝতে পারে সে। কিন্তু ঘুমের সামনে হারমিনী চোখ খুলতে পারে না। সারাদিন শপিং করে খুব ক্লান্ত ইসহাক, কিন্তু মনটা বেশ ফুরফুরে। বিয়ের শাড়িটা একদম মনমতো হয়েছে। এই শাড়িতে নাফিসাকে কেমন লাগবে কল্পনা করতে তার বেশ ভালো লাগছে। সময় যেন যাচ্ছেই না, কবে যে বিয়ে করে তাকে ঘরে তুলতে পারবে। ইসহাক মনে মনে সব ঠিক করে রেখেছে। হানিমুনে তারা সিলেট যাবে। নাফিসার নাকি খুব শখ ছিল সিলেট যাওয়ার, কিন্তু কখনো যেতেই পারিনি। নাফিসার অপূর্ণ সব ইচ্ছে সে যথাসাধ্য পূরণ করবে। মেয়েটার প্রতি তার শুরু থেকে এক অজানা আকর্ষণ কাজ করে। মনে হয় একে মন ভরে ভালো না বাসলে চলবে না। এটা কি সবার হয়? নাফিসারও হচ্ছে। কই, সে তো কিছু বলে না। আচ্ছা, নাফিসা কি তাকে আপন করে নিবে? বেশ ধুমধাম করে নাফিসার বিয়ের অনুষ্ঠান হলো। আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীদের সমাগমে পুরো বাড়ি গমগম করছে। বিদায়ের সময় নাফিসা নীরবে বারবার করে বলল, মায়ের খেয়াল রাখিস, সবসময় দেখে রাখিস। নীরব ভাবল, বোনের মায়ের জন্য টান বেশি, তাই এসব বলছে। গাড়িতে উঠেও নাফিসা কেঁদেই যাচ্ছে। ওর মায়ের কিছু হয়ে যায় যদি। এতদিন তো সে ছিল নজরে নজরে রাখার চেষ্টা করেছে। এখন কি হবে? ইসহাক নাফিসার হাত মুঠো ভর্তি করে বলল, মন খারাপ করো না, আমরা পরশু তো আসবো আবার। নাফিসা বাইরের দিকে তাকিয়ে কিসব ভেবেই চলেছে। ইসহাক রুমে ঢুকে নাফিসাকে না পেয়ে কিছুটা অবাক হলো। পরে ভাবল ওয়াশরুমে গেছে হয়তো। বেলকনিতে নাফিসা দাঁড়িয়ে আকাশ দেখছে। ইসহাক গিয়ে বলল, তুমি এখানে? আমি ভাবলাম ওয়াশরুমে। নাফিসা কিছু বলল না। বাসার জন্য মন খারাপ লাগছে? হুম। ফোন করবে? না। কেন? ফোন করলে কেঁদে ফেলব। তুমি এত ইমোশনাল বুঝিনি তো। নাফিসা রুমে ঢুকে বলল, আপনি আমাকে কতটুকু ভালোবাসেন পরিমাপ করে দেখিনি। আমি পরিমাপ করে দেখি। পারলে করে দেখো। আমি ঘুমাবো এখন। শুভরাত্রি। ইসহাক বোকা বনে গেল। মাঝরাতে টের পেল নাফিসা কাঁপছে মামা বলে গঙ্গাছে। সে লাইট জ্বালিয়ে নাফিসাকে ডাকতে লাগলো। নাফিসাও উঠে বসে বলল, পানি খাবো। ইসহাক পানি দিতেই ঢকঢক করে সবটা শেষ করল। মায়ের জন্য বেশি মন খারাপ লাগছে? সরি, আপনাকে বিরক্ত করলাম। কি যে বলো, বাসায় তো অনেক গেস্ট। আজ কোনো সমস্যা হবে না নিশ্চয়ই। মনে মনে স্বস্তির নিঃশ্বাস ফেলল নাফিসা।
সাইক্রিয়াটিস্ট দিদারুল আলমের কেবিনে বসে আছে ইসহাক। টেবিলের ওপরে থাকা পেপারওয়েটটা ঘোরাতে ঘোরাতে দিদার সাহেব বললেন, আপনার কেন মনে হচ্ছে আপনার স্ত্রী মানসিক সমস্যা আছে? আই মিন, কবে থেকে অবজার্ভ করছেন? ইসহাক কিছুক্ষণ ভেবে বলতে শুরু করলো, নাফিসা মানে আমার স্ত্রী। 6 মাস আগে পারিবারিকভাবেই আমাদের বিয়ে হয়েছে। বিয়ের আগে 2 মাস ওর সঙ্গে আমার ফোন আলাপ হয়েছিল। শুরু থেকেই ওকে কিছুটা অন্যরকম মনে হতো। অন্যরকম বলতে কথাবার্তা খুব কম বলতো, আর যা বলতো খুব জটিল মনে হতো আমার। আমি ভাবলাম ও চুপচাপ স্বভাবের। ঘটনা শুরু বিয়ের পর থেকে। মাঝরাতে ওর গোঁঙ্গানিতে আমার ঘুম ভেঙে যায়। কেমন ছটফট করতে থাকে আর মামা বলে ডাকতে থাকে। আমি ধরে নিয়েছি ওর মাকে খুব ভালোবাসে, হয়তো নতুন পরিবেশে এসে মিস করছে। ধীরে ধীরে বুঝলাম ও শুধু মা বলেই ডাকে না, সাথে আরও অনেক কথা বলে। মেরো না মাকে, মা, মা তুমি ওখানে লুকাও, এরকম নানা রকম কথা। তখনই আমার খটকা লাগলো। ওকে ডেকে তুলে ও নড়তে পারে না বেশ কিছুক্ষণ। আমি বহুবার ওকে জিজ্ঞাসা করেছি ঘটনা কি, ও বারবার এড়িয়ে গেছে। ওদের বাসায় বেড়াতে গেলেও সবসময় ওর মায়ের আশেপাশে থাকে। এমন না যে মায়ের সান্নিধ্যে থাকতে চাইছে। ওকে দেখে মনে হয় কেমন এক আতঙ্কে আছে, যেন ওর চোখের আড়াল হলেই কিছু ঘটে যাবে। এমনও তো হতে পারে আপনি বেশি ভাবছেন, হয়তো আপনার স্ত্রী তার মাকে নিয়ে খুব পজিটিভ। সবার ভালোবাসার ধরন তো একরকম হয় না, তাই না? কিংবা ছোটবেলার কোনো ঘটনা এখনো মনে গেঁথে আছে। আমি সবসময় এসব ভেবে এড়িয়ে গেছি ডক্টর। আপনাদের দাম্পত্য জীবন কেমন, বা অন্যান্য ক্ষেত্রে তার অংশগ্রহণ কেমন? ইসাক দীর্ঘশ্বাস গোপন করে বলল, অস্বাভাবিক। তাকে আমার রোবট মনে হয়, যেন বাধ্য হয়ে সব দায়িত্ব পালন করছে। ওকে নিয়ে আমি সিলেট গিয়েছিলাম। ও 2 দিন পর চলে আসার জন্য পাগল হয়ে গেছে। অথচ আমি জানতাম ওর ওখানে যাওয়ার অনেক শখ ছিল। আমি জানি না এসবের পেছনের কারণ কি, আর এই বিয়েটা কেউ মেনে নিতে পারছে না। আমি যথাসাধ্য চেষ্টা করেছি বন্ধুত্বপূর্ণ আচরণ করতে, কিন্তু রিল্যাক্স মিস্টার ইসহাক। দেখুন, আপনার কথা শুনে এতটুকু বুঝতে পারছি আপনার স্ত্রী তার মাকে নিয়ে প্রচুর টেনশনে থাকে সব সময়, যার এফেক্টে এগুলো ঘটছে। আমার মনে হচ্ছে এর পেছনে বড় কোনো কারণ আছে। আপনি বরং তাকে নিয়ে একবার চেম্বারে আসুন। ইসহাক হসপিটাল থেকে বের হয়ে পার্কিংয়ে গেল। তার মনের অবস্থা কেমন কাউকে বোঝানো আদৌ সম্ভব? নাফিসাকে যতবার সে কাছে টেনেছে, ভাবলে সিন সত্তাকে পেয়েছে। সে তো এমন নাফিসাকে চায়নি। অধিকার ফলিয়ে জোর করে কিছুই চায় না বলেই কঠিন সময়ে নিজেকে সংযত রেখেছে। তবু নাফিসার অনুভূতিহীন দেহটা গ্রহণ করেনি। নাফিসার থেকে যখন কিছু জানতে পারিনি তার বোন, ফ্রেন্ড, সকলের সাথে যোগাযোগ করেছে। পরোক্ষভাবে ওর সমস্যার কারণ খুঁজেছে, কিন্তু কেউই কিছু বলতে পারেনি। শেষে সাইক্রিয়াটিস্টের শরণাপন্ন হয়েছে। নাফিসা এখানে আসতে চাইবে কিনা কে জানে। আকাশে আজ একটুও মেঘ নেই। তারকারাজিতে ঝলমল করছে রাতের আকাশ। কাল নিশ্চয়ই ঝাঁঝালো রোদ উঠবে। এমন তারাভরা আকাশে 2-1টা স্টারফল দেখা যায়। সেটা নাফিসার খুব পছন্দ। তার বিশ্বাস, করতে ইচ্ছে করে এমন সময় উইশ করলে সত্যি হবে। কিন্তু আজ পর্যন্ত উইশ করতে পারেনি। এটা এতটাই দ্রুত ঘটেছে সে ভেবে পায়নি কি বলবে, বরং ঘোরে হারিয়ে যায়। ইসহাক রুমে এসে টাইনের নোট খুলতে খুলতে নাফিসাকে খুঁজল। ফ্রেশ হয়ে ট্রাউজার টি শার্ট পরে বের হতেই সার্ভেন্ট এসে অরেঞ্জ জুস দিয়ে গেল। ইসহাক তাকে নাফিসার কথা জিজ্ঞেস করতে সে বলল ছাদে আছে। ইসহাক বিছানায় গা এলিয়ে দিয়ে কিছুক্ষণ শুয়ে রইল। নাফিসা নিঃশব্দে রুমে এসে ইসহাকের জিনিসপত্র গুছিয়ে রাখল। ইসহাক ফ্লোরে পা রেখে বিছানায় শুয়ে ওভাবেই ঘুমিয়ে পড়েছে। নাফিসা গিয়ে পাশে বসে ইসহাকের মাথায় হাত বুলিয়ে দিল। ক্লান্ত, পরিশ্রান্ত মুখটা দেখলেই বড্ড মায়া হয়। মাঝে মধ্যে নাফিসা ভেবে পায় না ছেলেটা তাকে এত ভালোবাসে কিভাবে। এমন রসকসহীন মেয়েটাকে কত যত্ন করে রাখছে। অথচ নাফিসা সবসময় ভাবত সব ছেলেরা ওপর দিয়ে ভালো, ভেতরে এক কুৎসিত রূপ লুকিয়ে সবার সামনে ভালো সেজে বেড়ায়। ইসহাক নাফিসার স্পর্শ পেয়ে চোখ মেলে দেখে। নাফিসা খানিকটা নড়েচড়ে বসে হাত সরিয়ে নিতে চাইলেই ইসহাক বলে, করতে থাকো, ভালো লাগছে। মাথাটা খুব ধরেছে বুঝলে, অফিসে যা প্রেশার যাচ্ছে। নাফিসা ইসহাকের মাথা কোলে রেখে খুব যত্ন করে চুল টেনে দিল, স্ক্র্যাপে মেসেজ করে দিল। ইসহাক চোখ বন্ধ করে বলল, নাফিসা
তুমি কি কাল বের হতে পারবে? আচ্ছা। জিজ্ঞেস করলে না কোথায় যাব? জিজ্ঞাস করার কি আছে? নাফিসা, আমি তোমার হাজবেন্ড। আমাকে তুমি যা ইচ্ছে জিজ্ঞাসা করবে, কৈফিয়ত চাইবে, যা ইচ্ছে বলবে। আমি চাই তুমি আমার সাথে বন্ধুর মতো মিশো। এই 6 মাসে তুমি একবারও কিছু আবদার করনি, মুখ ফুটে বলনি কি চাই তোমার। আপনি সবসময় চাইবার আগেই সব এনে হাজির করেছেন। আমি কি চাইব আর? রোজ অফিস থেকে ফিরে নিজেই তো সব গল্প বলেন। ইসহাক দীর্ঘশ্বাস ফেলে বলল, তবুও বলবে, এই যে তুমি রাতে ছাদে বসে থাকো, আমাকেও বলতে পারো, চলুন না ছাদে বসি। নাফিসা কৈফিয়ত দেওয়ার ভঙ্গিতে মিনমিন করে বলল, আপনি টায়ার্ড থাকেন খুব, তাই। আপনি বরং লিস্ট করে দিন আপনার জন্য কি কি করতে হবে, আমি সব করার চেষ্টা করব। ইসহাক উঠে বসল, নাফিসার হাতে হাত রেখে বলল, নাফিসা, সবকিছু আমার কথা মতো কেন হবে? তোমার কি নিজের ইচ্ছে বলে কিছু নেই? তুমি নিজ ইচ্ছায় কিছু করবে না? তোমার সব সময় অন্যের ইচ্ছে অনুযায়ী চলতে ইচ্ছে করে কেন? আপনি কি রেগে যাচ্ছেন? না, আমি ঠিক আছি। আপনি ঠিক নেই। আপনি বরং উঠুন, ডিনার রেডি করছি। এ বিষয়ে পরে অবশ্যই আমি কথা বলবো আপনার সঙ্গে। ইসহাক কিছু বলে না, ঠিকই বুঝতে পারে সে ইমোশনাল যাচ্ছে। নাফিসার সাথে কথা বলতে আসলে এক পর্যায়ে খুব উইক হয়ে যায়। ইচ্ছে করে চিৎকার করে বলতে, আমার খুব কষ্ট হচ্ছে নাফিসা। বুকে হাতটা রেখে দেখো কেমন করে জ্বলছে, কিন্তু বলতে পারে না। সে জানে নাফিসাকে বললে সে অন্যভাবে নেবে, নিজেকে সঁপে দিয়ে স্ত্রীর দায়িত্ব পালন করবে অনায়াসে, যেমনটা করেছিল সিলেটের রিসোর্টে। কিন্তু ভালোবাসবে না। ইসহাক যে ভালোবাসার কাঙ্গাল। এই যে একটু আগে যেভাবে নিচ থেকে মাথায় হাত বুলিয়ে দিল, এমন করে একটু স্বেচ্ছায় কাছে টানতে পারে না। আচ্ছা, আমি কি তবে বেশি তাড়াহুড়ো করছি? হতে পারে নাফিজার কাছে ভালোবাসার সংজ্ঞাটা অন্যরকম। নিজের সঙ্গে যুক্তিতর্কে যুদ্ধ করতে করতে একসময় হাঁপিয়ে ওঠে সে। কিছুদিন আগে কিছুদিন আগে পাশের প্লটে কনস্ট্রাকশনের কাজ শুরু হয়েছে। উত্তরের বেলকনিতে বসতেই সে শব্দে মাথা ভারী হয়ে উঠল নাফিসার। ইট ভাঙার শব্দে মনে হচ্ছে তার মায়ের আর্তনাদ ভেসে আসে। নাফিসাও উঠে চারদিকে তাকাতে লাগল। স্ট্যান্ড ফ্যানের সামনে বসেও তরতরিয়ে ঘেমে যাচ্ছে। ভেতরে সেই হিংস্র শক্তিটা দ্রুতগতিতে ফুঁসে উঠছে। নাফিসার ইচ্ছে হচ্ছে এক্ষুনি বেলকনি টপকে নিচে লাফ দিতে। মায়ের তীব্র আর্তনাদ আর সহ্য হচ্ছে না তার। কান দুটো চেপে মাথা নুয়ে রাখল। অসার দেহটা টেনে ভেতরে যাওয়ার এতটুকু শক্তি যেন নেই। নাফিসা ঘোলাটে চোখে সামনে তাকিয়ে দেখে নুসরাত দাঁড়িয়ে আছে। কাঁধে কারো স্পর্শ পেতেই চমকে ওঠে নাফিসা। ভাবি, এত শব্দের মধ্যে বসে আছো কিভাবে? নাফিসা কপালের ঘাম মুছিয়ে স্বাভাবিক হয়ে ভেতরে এসে গ্লাস আটকে দেয়। এখানে আর বসা যাবে না। এত সুন্দর জায়গাটাও বিল্ডিং করে ফেলেছে। খুব আফসোস হচ্ছে মিলি, অনেক বছর তো ফেলে রেখেছে। এমন জায়গায় ফেলে রাখাও রিস্ক, তাই কাজ ধরে ফেলেছে। হুম, তোমার ক্লাস নেই আজকে? এই টাইমে তো বাসায় থাকো না। ক্লাস বাঙ্ক করে ফুচকা হাউজে গিয়েছিলাম। ফুচকা খেয়ে পেট ব্যথা শুরু হয়েছে, তাই বাসায় চলে এসেছি। মা কতবার বারণ করেছে, তোমার ওইটা হজম হয় না, একটু স্কিপ করে চলবে না। আহা ভাবি, এসব স্কিপ করে চলা যায়? আচ্ছা শোনো না, মাকে বলো না কিন্তু, খুব বকবে। আচ্ছা বলবো না। রুমে এসে নুসরাতকে ফোন করে নাফিসা। 2বার রিং হয়, অথচ রিসিভ হবার নাম নেই। টেনশনে কপালের রগ দপদপ করতে থাকে। 3য়বার রিং হতে রিসিভ হয়। কণ্ঠ শুনে কিছুটা অবাক হয় নাফিসা। হ্যালো নাফিসা, কেমন আছিস মা? ভালো আছি বাবা, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো। তা জামাই ভালো আছে তো? পরিবারের সবাই শরীর স্বাস্থ্য ভালো তো? জি বাবা, সবাই ভালো আছেন। আপনারা কেমন আছেন? ভালোই। মা কোথায়? তোর মা ঘুমাচ্ছে, তাই আমি রিসিভ করলাম। ও আচ্ছা, মা উঠলে ফোন দিতে বলবেন। রাখি তাহলে। আচ্ছা, সময় হলে এসে ঘুরে যাস। নাফিসার খুব রাগ হলো। নিজের চুল টেনে উন্মাদের মতো ফুঁসতে লাগলো। তার বাবা তাকে মিথ্যে বলেছে। সে দুপুরে বাসায় থাকাকালীন মা কখনোই ঘুমায় না। কেন মিথ্যে বলেছে? বেশ স্পষ্ট নাফিসার কাছে। নিশ্চয়ই কিছু করেছে, তাই মা কাছে। এই লোকটা কিভাবে মিথ্যা বলে? একটুও গলা কাঁপে না। ওয়াশরুমে ঢুকেই হ্যান্ড শাওয়ার দিয়ে মাথায় পানি দিতে লাগলো। মাথার মগজগুলো যেন টগবগিয়ে ফুটছে। ইসহাক আজ বিকেলেই বাসায় ফিরেছে। নাফিসাকে নিয়ে সে দিদার সাহেবের চেম্বারে যাবে। ওখান থেকে বের হয়ে কোথাও গিয়ে ঘুরে আসবে এমনই প্ল্যান তার। রুমে এসে দেখে নাফিসা কোণ ঠাসা হয়ে ফ্লোরে হাঁটু ভাঁজ করে বসে আছে।
দীঘল কালো চুলগুলো সরে আছে বিধায় চেহারা দেখা যাচ্ছে না। ইসহাক ধীর গলায় নাফিসা বলে ডাক দিল। নাফিসা মাথা তুলে তাকাতেই ইসহাক চমকে গেল। চোখ দুটো রক্তলাল, ফুলে আছে, হাতে আঁচড়ের দাগ, যেন খুব রেগে কেউ আঁচড় কেটেছে। চেহারা বিধ্বস্ত। ইসহাক ফ্লোরে বসে ব্যস্ত ভঙ্গিতে বলল, এ কি হাল নাফিসা? কি হয়েছে তোমার? তোমার হাতে এমন আঁচড় কেটেছে কে? আর তুমি কাঁদছ কেন? নাফিসা চোখ মুছে উঠে স্বাভাবিক গলায় বলল, এখন বের হবেন? একটু বসুন, আমি 10 মিনিটে রেডি হয়ে আসছি। ইসহাক নাফিসার হাত ধরে বলল, আগে আমার প্রশ্নের উত্তর দাও। মাথা ব্যথা করছিল অনেক, তাই কাঁদছিলাম। আর হাতের আঁচড়? যন্ত্রণায় হুঁশছিল না, হয়তো নিজেই গড়েছি। তোমার এমন তীব্র মাথা ব্যথা আছে, আগে বলনি তো। আজকেই ডক্টরের কাছে যাব, রেডি হয়ে নাও। নাফিসা কিছু না বলে রেডি হতে চলে গেল। ইসহাকের কপালে চিন্তা রেখা। এই মেয়েটার কার্যকলাপ এত অদ্ভুত কেন? মাইশা ফ্রিজ থেকে পানির বোতল নিচে দেখে নুসরাত ঘোমটা টেনে রান্না করছে। এই ঘটনা আজ নতুন না, প্রায় সে ফুল হাতা ব্লাউজ পরে কিংবা ভালো মতো ঘোমটা টেনে কাজ করে। মাইশা এতদিন এটাকে অতটা পাত্তা না দিলেও যত বড় হচ্ছে ব্যাপারটা রহস্যজনক মনে হচ্ছে। বাসায় তো বাড়ির কেউ থাকে না, মা মেয়েই থাকে। ভাই দুটো সারাদিন নানা কাজে বাইরে থাকে। পুরুষ বলতে কেউ নেই এই বাসায়। তবে তার থেকে নিজেকে আড়াল করার এত কঠোর প্রচেষ্টা! এ গরমে রান্না করার সময় পর্যন্ত এভাবে থাকা মোটেও স্বাভাবিক না। মায়েশা মায়ের পাশে দাঁড়িয়ে বলল, মা, তুমি এই গরমে এভাবে আসো কিভাবে? এখন তো বাসায় কেউ নেই, বলেই আঁচল টান দিতে গেল। তখনই নুসরাত খুব জোরে মেয়ের গালে চর বসিয়ে দিলেন। ঘটনার আকস্মিকতায় মায়েশা ভ্যাবাচাকা খেয়ে গেল। নুসরাত কঠিন গলায় বললেন, অভদ্র মেয়ে, এভাবে কেউ আঁচল টানে? ভদ্রতা শিখাইনি আমি তোদের? যা, গিয়ে পড়তে বস। মাইশা বকা খেয়ে গাল ঘষতে ঘষতে রুমে চলে গেল। কে এমন করেছে সে, যে মা এমন করে মারল? দিদার সাহেব বেশ মনোযোগ দিয়ে নাফিসাকে পর্যবেক্ষণ করছেন। শান্ত গলায় বললেন, কেমন আছেন মিসেস নাফিসা? জি ভালো। আপনি কি কোনো কারণে ডিস্টার্ব? আই মিন, কোনো কিছু নিয়ে দুশ্চিন্তায় আছেন? না, দেখুন, আপনি যদি অপারেট না করেন তবে আমি তো আপনাকে হেল্প করতে পারবো না। নাফিসা থাই গ্লাসের বাইরে বসে থাকা ইসহাকের দিকে তাকালো। তারপর বলতে লাগলো, আমি আমার মাঝে একজনের অস্তিত্ব টের পাই, একটা হিংস্র সত্তা, যাকে অনেক কষ্টে আমি দমিয়ে রাখি। আপনার কখন মনে হয় এটা জেগে উঠছে? যখন আমি একা থাকি, কিংবা মা। দিদার সাহেব সতর্ক দৃষ্টিতে নাফিসার দিকে চেয়ে আছেন। নাফিসা একটু থেমে বলল, আমি আমার মাকে প্রচণ্ড ভালোবাসি। আমার সারাক্ষণ তাকে নিয়ে টেনশন হয়। আমি যখন একা থাকি, তাকে নিয়ে আজে বাজে দুশ্চিন্তা আসে। তখন আমার ইচ্ছে করে সব ধ্বংস করে ফেলি। দিদার সাহেব পানির গ্লাস এগিয়ে দিলেন। নাফিসা একটানে সম্পূর্ণ পানি শেষ করল। আচ্ছা, এই দুশ্চিন্তা কবে থেকে শুরু হয়েছে? আর ভ্যালিড কোনো রিজন কি আছে, নাকি এমনিতেই? নাফিসা বিব্রত বোধ করল। দিদার সাহেব তা বুঝতে পেরে বললেন, আচ্ছা, আমি শুনলাম আপনি রাতে খুব ছটফট করেন। কি ফিল করেন তখন? আপনাকে এসব উনি বলেছেন? দেখুন মিসেস নাফিসা, আপনজনরাই আমাদের খেয়াল রাখবে, আমাদের অসুখে বিসুখে কনসার্ন করবে। এটা কিন্তু খারাপ নয়। পৃথিবীর অন্য কেউ কিন্তু আপনার কোনো সমস্যাতে নিজে থেকে এগিয়ে এসে হেল্প করবে না। আপনি এটাকে পজিটিভলি নিন। এটাকে পজিটিভলি নেব আমি অসুস্থ? আপনাদের মনে হচ্ছে আমি অসুস্থ? মায়ের প্রতি কনসার্ন থাকা অসুস্থতা? শান্ত হন প্লিজ। কেউ বলছে না মায়ের প্রতি কনসার্ন থাকা অসুস্থতা। আপনি একটু মনোযোগ দিয়ে শুনুন আমি কি বলছি। নাফিসা হঠাৎই কাঁদতে শুরু করলো। কাঁদতে কাঁদতে বলল, উনি আমার মাকে খুব টর্চার করেন। ছোটবেলা থেকেই আমি সবসময় আতঙ্কে থাকি, মনে হয় এই বুঝি খবর এলো আমার মা আর নেই। আমি একসময় ভাবতাম পুলিশের কাছে গিয়ে জিডি করে আসব, কিন্তু আমার কথা কেউ কেন বিশ্বাস করবে? তাছাড়া তিনি খুব রেপুটেড মানুষ, তার অনেক লিঙ্ক আছে। আমি বোঝাতে পারবো না এই চিন্তাটা কতটা প্রভাব ফেলেছে আমার জীবনে। আমি এই জন্যই বিয়ে করতে চাইনি কখনো। কিন্তু আমি যদি বিয়ে না করতাম, মাকে আরও টর্চার করত। দিদার সাহেবের বুঝতে বাকি রইল না ঘটনা কি। বেশ কিছুক্ষণ পর তিনি ইসহাককে পরে দেখা করতে বলে নাফিসাকে নিয়ে যেতে বললেন। জানালার পাশে দাঁড়িয়ে আনমনেই একটা দীর্ঘশ্বাস ফেললেন তিনি।
তারপর পেশেন্ট রেকর্ডে নাফিসার প্রবলেম নোট করলেন। গাড়িতে বসে নাফিসা বলল, বাসায় চলুন প্লিজ, বাইরে থাকতে আর ভালো লাগছে না। ইসা কিছু না বলে বাড়ির উদ্দেশ্যে গাড়ি ঘোরালো। মনে মনে বেশ চিন্তায় আছে সে। দিদার সাহেবের ওখানে নেওয়ায় নাফিসা রাগ করেনি তো? নাফিসা বাইরের দিকে তাকিয়ে ভাবনার জগতে হারিয়ে গেল, যেই জগতে বাস্তবতার কোনো ছিটে ফোটাও নেই, আছে কেবল শান্তি আর সুখের জোয়ার। আচ্ছা, সেই জগতে মায়ের সাথে ইসহাকও থাকবে তো? স্কুল থেকে ফিরে মাকে চমকে দেওয়ার জন্য পর্দার পেছনে লুকিয়েছিল নাফিসা। একটু পরেই মোফাজ্জল সাহেব রুমে ঢুকে অফিসের ফাইলের তাক থেকে কি একটা কাগজ পায়। তখনই ডাকতে থাকে নুসরাতকে। নাফিসা তখন অবধি জানত না কি ঘটতে যাচ্ছে। কাগজটা দেখিয়ে তিনি চিৎকার চেঁচামেচি শুরু করেন। এক পর্যায়ে নুসরাতকে বেল্ট খুলে মারতে থাকেন। দেওয়ালের সাথে মাথায় খুব জোরে আঘাত করে এবং চেপে রেখে বলতে থাকেন, আর কখনো আমার অনুমতি ছাড়া কিছু করার সাহস দেখাবি? নুসরাত গঙ্গারের মতো কলে না বলেন। এরপর তাকে ওভাবে ফেলে মোফাজ্জল সাহেব বেরিয়ে যান। নুসরাত ফ্লোরে শুয়ে কাঁদতে থাকে। পর্দার ফাঁক দিয়ে নাফিসা সব দেখে বাকরুদ্ধ হয়ে যায়। ওর বয়সী বাচ্চারা যেখানে এসব দেখে ভয়ে কান্না করার কথা, সে ঠিক তার বিপরীত কাজ করে। মাকে চমকে দেওয়ার বদলে নিজেই চমকে গেল বটে। খুব আস্তে করে পা টিপে টিপে মায়ের কাছে যায়। নুসরাত ততক্ষণে জ্ঞান হারিয়ে পড়ে আছে। নাফিসা তার মায়ের ক্ষতগুলি মন দিয়ে দেখে। পিঠের আঁচল সরে তাজা বেল্টের ছাপ সুস্পষ্ট। কপাল ফেটে রক্ত ঝরছে। সেই রক্ত দেখে নাফিসার একটুও ভয় লাগল না। নাফিসার রুমে গিয়ে স্কুল ড্রেস পাল্টে কার্টুন দেখতে থাকে। এমন সময় তার বাবা এসে হাসি মুখে কোলে তুলে বলে, আমার মামুনিটা কখন এসেছে? এই নাও তোমার মিমি চকলেট। স্কুলে আজ কি কি পড়লে? নাফিসা অবাক চোখে বাবার স্বাভাবিক রূপ দেখতে লাগলো। নাফিসা স্বাভাবিক গলায় বলল, আব্বু, আম্মু কোথায়? তোমার আম্মুর পেট ব্যথা তো, তাই শুয়ে আছে। তাকে ডেকো না কিন্তু, কেমন? তারপর তিনি নিজে নাফিসাকে হালকা নাস্তা খেতে দিল। নাফিসা ভেবে পায় না তার এত ভালো বাবাটা একটু আগে এত নিষ্ঠুর আচরণ কিভাবে করল। এরপর থেকে বাবা মায়ের রুমটা তার কাছে মৃত্যুপরীর মতো, যেখানে মায়ের আর্তনাদগুলো চাপা পড়ে যায় চার দেওয়ালের মাঝেই। সেই রুম থেকে বের হলে সবাই স্বাভাবিক অভিনয় করে। এরপর না চাইতেও নাফিসা বেশ কয়েকবার তাদের অজান্তে সেই অমানবিক দৃশ্যগুলো প্রত্যক্ষ করেছে। সেই থেকে শুরু তার দুঃস্বপ্ন, যা এখন অবধি পিছু ছাড়েনি। নাফিসা আজ পর্যন্ত প্রতিবাদ করতে পারেনি, বরং এড়িয়ে বাঁচতে চেয়েছে সবসময়। তার এই দুর্বলতা প্রতিনিয়ত তাকে আরও বেশি দোষী সাব্যস্ত করে। নিজেকে নিজেরই অসহ্য লাগে, অসহায় অনুভব হয়। আর কেউ না জানুক, সে তো জানে তার মায়ের যন্ত্রণার কথা, জেনে তো কিছু করতে পারেনি। এই জঘন্য অনুভূতির সুরাহা কি আদৌ মিলবে কখনো? একটা সময় ভাবত বড় হয়ে নিজের পায়ে দাঁড়িয়ে মাকে নিয়ে অনেক দূরে চলে যাবে। এই বিভীষিকাময় সংসার ত্যাগ করে মায়ের পায়ের নিচে সুখ এনে জমা করবে। কিন্তু সেই স্বপ্ন স্বপ্নই রয়ে গেল, বাস্তবে রূপান্তর হলো না। নাফিসার নানু পারভিন সুলতানা গতকাল ঢাকায় এসেছেন। মাইশা তার নানুকে কাছে পেয়ে যেন আকাশের চাঁদ হাতে পেয়েছে। মোফাজ্জল সাহেব শাশুড়ির জন্য দুহাত ভর্তি করে বাজার সদাই নিয়ে হাজির। এসব দেখে পারভিন বেগম বললেন, আহা, জামাই এত বাজার করতে গেলা কেন? তোমার এই উদারতা গেল না। মোফাজ্জল সাহেব হেসে বললেন, আম্মা কি যে বলেন না, এতদিন পর এলেন, একটু ভালো মন্দ না খাওয়াতে পারলে চলে? মাইশা, দেখি মা, এসব নিয়ে রাখ, বড় রুই মাছটা কুটিয়ে এনেছি, কয়েক টুকরো ধুয়ে ভেজে নে তো। পারভিন প্রসন্ন মনে বললেন, কপাল করে মেয়ের জামাই পেয়েছি বটে। এত যত্ন করে মেয়েকে রেখেছ বাবা, দেখেই মনটা জড়িয়ে যায়। মোফাজ্জল সাহেব বললেন, দোয়া করবেন আম্মা, সবে আপনাদের দোয়ায় সম্ভব হয়েছে। হ্যাঁ রে নুসু, আমার বড় নাতনিরে খবর দেস নাই? বল না, নাচ জামাইকে নিয়ে এসে দেখে যাক বডিটাকে। নুসরাত সব গুছিয়ে রাখতে রাখতে বলল, ফোন করেছি আম্মা, বলেছি আসবে। মোফাজ্জল, বুঝলেন আম্মা, জামাই বড় ব্যস্ত মানুষ, অত বড় ব্যবসা এক হাতে সামলাচ্ছে, তাই সময় করে বের হতে পারে না। আপনি এসেছেন শুনে যখন নিশ্চয়ই চলে আসবে। নাফিসা রেডি হয়ে বসে আছে। ইসহাক একটু আগে ফোন করে বলেছে আজ নানুর সঙ্গে দেখা করতে নিয়ে যাবে। ইসহাক গাড়িতে থেকেই নাফিসাকে নিচে নামতে বলল। নাফিসা আয়নায় নিজেকে ভালো মতো দেখে নিচে চলে গেল। নাফিসা গিয়ে বলল, আপনি একটু রেস্ট নিয়ে তারপর গেলেই পারতেন, আপনাকে খুব টায়ার্ড দেখাচ্ছে।
ইসাক ব্যাক সিটে হেলান দিয়ে বসে বলল, এখন রুমে গেলে আলসেমি পেয়ে বসবে, বের হতে ইচ্ছে করবে না। সামনে অনেকগুলো মিটিং আছে, তখন সময় করা টাফ হয়ে যাবে। তার চেয়ে আজ যাওয়াটাই বেটার। নাফিসা আর কিছু বলল না। পথে মধ্যে পান সুপারি, ফল, মিষ্টি নিয়ে শ্বশুরবাড়ির উদ্দেশ্যে চলল ইসহাক। তুমি কি কিছুদিন ওখানে থাকতে চাও? এতদিন পর নানু এসেছে, চাইলে থাকতেই পারো। আপনার ইচ্ছে, আপনি চাইলে থাকবো, না হয় চলে আসব। ইসহাক কিছু একটা বলতে গিয়ে চুপ হয়ে গেল। বাসায় ঢুকে সবার সঙ্গে কৌশল বিনিময় করে সোফায় গিয়ে বসল ইসহাক। নাফিসা মায়ের সঙ্গে কিচেনে গিয়ে সকলের জন্য নাস্তা পরিবেশনে হেল্প করতে লাগল। হ্যাঁ রে নাফু, তোর শ্বশুরবাড়ির সবাই ভালো আছে তো? মিলেকে নিয়ে আসতে পারতি। মিলের কাল পরীক্ষা আছে, তাই আসতে পারিনি। তুই ভালো আছিস তো? জামাইয়ের মন মেজাজ কেমন? তোমার মতো। এ আবার কেমন কথা? ঠিক কথা, তোমার মতো ঠান্ডা আর ধৈর্যশীল। তুই বুঝি গরম, অধৈর্যশীল? মা, আজ দুপুরে কি রেঁধেছিলে? আজ থেকে যাবি নাফু? জামাইকে বলে আজ রাতটা তোরা দুজনেই থেকে যা। বলে দেখো, তোমার জামাই, তুমি যা ইচ্ছে বলতে পারো। নুসরাত হেসে মেয়ের দিকে তাকালেন। নাফিসা তার বড় আদরের মেয়ে। এই মেয়েটা বাসায় থাকলে সারাক্ষণ মায়ের পিছু পিছু থাকবে। বিয়ে হবার পরও এই স্বভাবটা গেল না। মায়েশা অবশ্য এমন না, সে সারাদিন অন্য কাজে বিজি। পারভিন বেগমের ডাকে নাফিসা ড্রয়িং রুমে গেল। হ্যাঁ নানু, বলো। বুঝলে নানু ভাই, আমার নাতনি হচ্ছে না মা পাগল। সারাদিন মায়ের আঁচল ধরে থাকতে ভালোবাসে। হ্যাঁ রে জামাইরে এরকম ফালায়া ওইখানে যায় বসে আসোস কেন? নাফিজা হেসে নানুকে জড়িয়ে ধরে বলল, তোমরা আসো না খেয়াল রাখতে? এমন অন্যের উপর সাইডা রাখলে পুরুষ মানুষের মন ফুত করে উড়াল দিব। সবসময় ভালোবাসা দিয়ে আগলায় রাখার চেষ্টা করবি, যেন অন্যখানে মন না যায়। বুঝছোস? ফিসফিস করে বললেন তিনি। নাফিসা হাসি মুখে ইসহাকের দিকে তাকিয়ে বলল, বুঝেছি। এমন সময় মাইশা আর নুসরাত নানা পদের নাস্তা নিয়ে হাজির হলো। নাফিসা সবগুলো থেকে একটা একটা করে প্লেট সাজিয়ে ইসহাককে দিল। মাইশা বলল, ভাইয়া, আজ কিন্তু আপনাদের ছাড়ছি না। অনেকদিন পর এসেছেন, আজ রাতটা থেকে যাবেন কিন্তু। আপু তো আবার আপনাকে ছাড়া থাকে না এখানে। নুসরাত বলল, হ্যাঁ বাবা, আমিও তাই ভাবছিলাম। তোমার অসুবিধে না হলে আজ রাতটা থেকে যাও। ইসহাক সৌজন্যমূলক হাসি দিয়ে বলল, মা, অফিসের অনেক প্রেশার আছে। নাফিসা চাইলে থাকুক কিছুদিন এখানে, আমি এসে না হয় পরে নিয়ে যাব। সে না হয় থাকবে কিছুদিন। তুমি আর কষ্ট করে এখন বের হবার দরকার নেই। সারাদিন অফিস থেকে আসছো, রাতটা এখানেই থেকে যাও। ইসহাক আর ফেলতে পারল না, সকলের আবদারে রয়ে গেল। গেস্টরুমে ঢুকে বেডের উপর নিজের টি শার্ট আর ট্রাউজার দেখে বেশ অবাক হলো ইসহাক। নাফিসা তার পিছু পিছু এসে রুমে ঢুকেছে। ইসহাক বলল, এসব তুমি এনেছো? আপনি যে আজকে থেকে যাবেন আমি ভালো করেই জানতাম। সিরিয়াসলি? কিভাবে? হুম, কমন সেন্স। বা, আই অ্যাম ইমপ্রেসড। তা তোমার মেডিসিন এনেছিলে? হুম, গুড গার্ল। আচ্ছা নানু, ওই সময় কি বলছিল বলো তো? আমার দিকে তাকিয়ে হাসলে দেখলাম। সিক্রেট, বলা যাবে না। ও, আমার আবার সিক্রেট ব্যাপারে প্রচুর কৌতূহল। ইউ নো দ্যাট। নাফিসা দক্ষিণের জানালা খুলে দিল। সাথে সাথে দমকা হাওয়া এসে রুমে প্রবেশ করল। মৃদু বাতাসে তার এলোমেলো চুলগুলো উঠতে লাগলো। নাফিসা চটদল দিয়ে হাত খোফা করতেই ইসাক এসে হাত ছাড়িয়ে বলল, থাকুক না, সুন্দর লাগছে তো। নাফিসা হেসে বলল, তাই নাকি? ইসাক নাফিসাকে পেছন থেকে জড়িয়ে ধরে বলল, আবার জিগাই। কয়েকদিনের ব্যস্ততা শেষে আজ ইসাকের সময় হলো দিদার সাহেবের সঙ্গে দেখা করার। দিদার সাহেব ইসহাককে বললেন, আপনার অপেক্ষাই করছিলাম। সরি ডক্টর, আসতে লেট হয়ে গেল। নো প্রবলেম। তা এখন মিসেস নাফিসা কেমন আছেন? মেডিসিন নেওয়ার পর কোনো পরিবর্তন লক্ষ্য করেছেন? রাতের ছটফনিটা কিছুটা কমেছে মনে হচ্ছে। আচ্ছা ডক্টর, ওর প্রবলেমটা কি কিছু বুঝতে পেরেছেন? দিদার সাহেব কিছুক্ষণ চুপ থেকে বললেন, মিস্টার ইসহাক, আমার সন্দেহই ঠিক ছিল। আপনার ওয়াইফের পিটিএসডি অর্থাৎ পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার হয়েছে। সে বোধহয় শৈশব থেকেই তার মাকে টর্চার করা দেখেছে, যেটা তার ছোট্ট মনে বেশ দাগ কেটেছে। এই ট্রমা থেকে সে বের হয়ে আসতে পারছে না। প্লাস এই টর্চারটা এখনো বন্ধ হয়নি, যার ফলে সে খুব টেনশনে থাকে।
আপনি বলতে চাইছেন ওর বাবা মাকে টর্চার করে? ইয়েস মিস্টার ইসহাক, কিন্তু এ কি করে সম্ভব? তিনি খুব ভালো মানুষ। আমি যতটুকু জানি তার মতো মানুষই হয় না, খুব অমায়িক আচরণের। আপনার কোনো ভুল হচ্ছে না তো? দেদার সাহেব উঠে জানালার পাশে দাঁড়ালেন। আমরা যা চোখে দেখি তা সবসময় সত্যি হয় না। ছায়াবাজির এই জগতে বাইরে থেকে সুখে দেখা মানুষদের ভেতরের দুঃখ কেউ বোঝে না। আমাদের দেশে এমন অনেক কেস আছে। বাইরের দেশেও হোম ভায়োলেন্স প্রকট আকার ধারণ করেছে। মা বাবার এই কোলো সন্তানদের জীবনে কতটা এফেক্ট ফেলে তা আসলে সহজে বোঝার উপায় নেই। ডক্টর নাফিসাকে কি এই ট্রমা থেকে বের করা যাবে না? এটা ট্রিটমেন্ট কি? আমি মাকে বা কিভাবে সেভ করব? পিটিএসডির দুই রকমের ট্রিটমেন্ট আছে। তবে কথা হচ্ছে, এটা যদি সাময়িক কোনো ইনসিডেন্টের ওপর বেস করে হতো, তবে কাউন্সিলিং বা সাইকোথেরাপি দিয়ে রিকভার করা যেত। কিন্তু যেহেতু এটা এখনো চলমান আর পেশেন্ট ভালো করে জানে এটার সলিউশন হয়নি, আমার মনে হয় না সে ঠিকঠাক কোঅপারেট করতে পারবে। ডক্টর, আমি কি ওনাদের সাথে এই বিষয়ে কথা বলবো? এটা হিতের বিপরীত হতে পারে। অনেকে স্ত্রীকে পার্সোনাল প্রপার্টি ভাবে, যেভাবে ইচ্ছে ইউজ করবে, টর্চার করবে। বাইরের কেউ এ বিষয়ে কিছু বলতে পারবে না। এখন আমার করণীয় কি ডক্টর? আপনার সাপোর্টটাই মেইন। এই ট্রমা থেকে বের হতে ফ্রেন্ডস, ফ্যামিলির চেয়ে বেশি সাপোর্ট কেউ করতে পারবে না। ওনার মনে পুরুষদের নিয়ে যে নেগেটিভ ধারণা আছে তা দূর করতে হবে। আর একটা গুরুত্বপূর্ণ কথা, আপনি নাফিসাকে ছাড়া একা ছাড়বেন না। সে এখন রেড জোনে আছে। মানে কি ডক্টর? প্লিজ ডিটেলসে বলুন। আই অ্যাম ভেরি সরি টু সে, মিসেস নাফিসার বর্তমান কন্ডিশন এমন, সে যে কোনো সময় সুসাইড ট্রাই করতে পারে। তিনি ধরে নিয়েছেন তিনি হেল্পলেস। মানসিক অবসাদ সবারই কম বেশি থাকে। কেউ কেউ সেটা পার করে স্বাভাবিক জীবনে ফিরে আসে, আবার কেউ তা করতে পারে না। ভেতরে ভয় আর আবেগ জমিয়ে রাখতে রাখতে তিনি এই ব্যাপারটা মারাত্মক পর্যায়ে নিয়ে এসেছেন। ওনার আরও আগেই সাইক্রেটিস্টের কনসাল্টে নেওয়া উচিত ছিল। ইসহাক মাথা নিচু করে চোখের পানি ফেলল। দিদার সাহেবের বেশ মায়া হলো তার জন্য। তিনি সান্ত্বনার সুরে বললেন, প্লিজ ডোন্ট গিভ আপ। এভাবে ভেঙে পড়ার মতো কিছু হয়নি, এখনো সময় আছে। এখানে প্লাস পয়েন্ট হলো মিসেস নাফিসা আপনাকে ট্রাস্ট করে। আপনার প্রতি তার মনে স্ট্রং একটা জায়গা আছে। আমি বিশ্বাস করি যে কোনো মানসিক সমস্যার সমাধানে ভালোবাসাটা আসল মিস্টার ইসহাক। আমি জানি আপনার সেটা আছে। ডোন্ট ওয়ারি, এভরিথিং উইল বি ফাইন। প্লিজ ডক্টর, ওকে হেল্প করুন। আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব ওকে হ্যাপি রাখার, ওকে সাপোর্ট করার। আমি ওকে অনেক ভালোবাসি ডক্টর, বলেই বাচ্চাদের মতো কাঁদতে লাগলো। দিদার সাহেবের মনে হলো ইসহাক কি পারবে নাফিসাকে এই কঠিন অশান্তি থেকে বের করে এনে নির্মল এক জগতের সন্ধান দিতে। নাফিসা, তুমি আমাকে কতখানি ভরসা করো? নিজেকে যথাসম্ভব স্বাভাবিক রেখে বলল ইসহাক। হঠাৎ এই প্রশ্ন, প্লিজ উত্তর আগে দাও। অনেকখানি। তুমি কি জানো, আমি তোমাকে অনেক ভালোবাসি। আর জীবনের শেষ নিঃশ্বাস অবধি তোমার পাশেই থাকতে চাই। আমার কি কিছু হয়েছে? এসব কথা কেন বলছেন? নাফিসা প্লিজ, আমাকে শেষ করতে দাও। আচ্ছা শেষ করুন। আমি জানি তোমার পাস্ট ভালো ছিল না, আর না তুমি এখনো নিশ্চিন্ত আছো। নাফিসা, আমাদের জীবনে এমন অনেক কিছু ঘটে যা আমাদের কন্ট্রোলে থাকে না। তাই বলে আমরা হার মেনে ফেলবো তা তো নয়। নিজেকে অপ্রয়োজনীয় না ভেবে বরং এটা ভেবো, তোমার দিকে চেয়ে তোমার মা বেঁচে ছিলেন। তোমাদের ভাই বোনের দিকে চেয়ে তিনি এতদিন সব সহ্য করেছেন। আমি জানি উনি এসব ডিজার্ভ করেন না, কিন্তু তার নিয়তি এটাই ছিল। সেটা আমরা পরিবর্তন করতে পারবো না। তবে এখন তোমরা সবাই বড় হয়েছো, বুঝদার হয়েছো। তোমরা তোমাদের মায়ের শক্তি হবে ঢাল হয়ে তার সামনে দাঁড়াবে। তাই নিজেকে কখনোই অসহায় ভাববে না, বাস্তবতা থেকে বিমুখ হবে না, বরং সামনে দাঁড়িয়ে মোকাবেলা করবে। তোমার পাশে এতদিন কেউ না থাকলেও এখন আমি আছি, এটুকু ভরসা রাখো। যে কোনো পরিস্থিতিতে আমি তোমার পাশে থাকবো ইনশাল্লাহ। আমি জানি আপনি আমার পাশে থাকবেন। আমি অনেক ভাগ্যবতী বটে, কিন্তু জানেন তো, আমি খুব ভীতু। আমি প্রতিবাদ করতে পারি না। আমি আজ পর্যন্ত বাবার সামনে জোর গলায় কিছু বলতে পারিনি, না কখনো গিয়ে দাঁড়াতে পেরেছি। আমার মাঝে মধ্যে মনে হয় আমি চাইলে এখানে বিরাট ভূমিকা রাখতে পারতাম, কিন্তু আমি পারিনি।
একটা কথা কি জানেন, আমার মা এত কিছুর পরে বাবাকে প্রচুর ভালোবাসে। তাকে ছাড়া এক মুহূর্ত কল্পনা করতে পারে না। ভালোবাসা এত ভয়ঙ্কর কেন বলতে পারেন? ভালোবাসা দুই প্রকার, একটা শক্তি, অপরটা দুর্বলতা। এখন তুমি ডিসাইড করবে তোমার ভালোবাসা কোন ক্যাটাগরির হবে। নাফিসা, আমি চাই তুমি তোমার ট্রিটমেন্টের মনোযোগী হও। তোমার ভেতরের সকল নেগেটিভলি দূর করে একটা দৃঢ় অবস্থানে গিয়ে পৌঁছাও। মায়ের ব্যাপারে আমরা দুজন মিলে একটা সলিউশন বের করব। প্রয়োজনে বাবার সঙ্গে কথা বলবো। মনে রেখো, সমস্যা যখন আছে সমাধানও আছে। এই পৃথিবীতে কোনো কিছু স্থায়ী নয়, বা সুখ না দুঃখ। তুমি কি পারবে না এই পরিস্থিতি মোকাবেলা করে সামনে এগিয়ে যেতে? অনেক তো সয়ে গেলে, এবার একটু লড়াই করে দেখাও প্লিজ। নাফিসা চোখের পানি মুছে বলল, আমি অবশ্যই লড়াই করব। আমার আপনজনদের জন্য, আপনার জন্য আমি নিশ্চয়ই লড়াই করব। ইসহাক দম ছেড়ে বিজয়ের হাসি দিয়ে বলল, থ্যাংক ইউ সো মাচ। নাফিসা ইসহাককে এই প্রথম নিজে থেকে জড়িয়ে ধরে বলল, আল্লাহ আপনাকে আমার জীবনের রহমত হিসেবে পাঠিয়েছেন। হাজার হাজার শুক্রিয়া তার দরবারে। আপনি সবসময় এভাবে আমার পাশে থাকবেন প্লিজ। ইসহাক পরম শান্তিতে নাফিসাকে বাহুডরে আবদ্ধ করল। আজ বহুদিন পর তার মনটা শান্ত হয়েছে। মোফাজ্জল সাহেবের মন মেজাজ কয়েকদিন ধরে বেশ খারাপ। ব্যবসায় মন্দা চলছে। এভাবে চলতে থাকলে পথের ফকির হওয়া ছাড়া উপায় থাকবে না। ইতিমধ্যেই বেশ কিছু জমি বন্ধক রেখেছে। এখন কি করে ধার দেনা শোধ করে পুঁজি লাগাবে ভেবে পাচ্ছে না। তখনই হঠাৎ মনে পড়ল, বহু বছর আগে নুসরাত তাকে না জানিয়ে নাফিসা নামে একটা ডিপিএস করেছিল। এতদিনে নিশ্চয়ই সেটার মেয়াদ ফুরিয়ে সে ভালো অ্যামাউন্ট জমা হয়েছে। অবশ্যই সে চাইলে নুসরাতকে বাপের বাড়ি থেকে কিছু টাকা এনে দিতে বলতে পারে, কিন্তু এতে শ্বশুর বাড়িতে এই যে ইমেজটা আছে তা নষ্ট হবে। এর চেয়ে বরং এই ডিপিএস এর টাকা নেওয়াটাই বেটার। হিসেব করলে টাকাতে তো তারই ছিল। নুসরাত তো আর ইনকাম করে নাই, তো এই টাকায় তার অধিকার আছে, চাইতে দোষ নেই। যেই ভাবা সেই কাজ। নুসরাতের সঙ্গে ভালো কথা বলে ফুসলিয়ে টাকাটা আদায় করলে পারলেই চলবে। মার্কেটে গিয়ে খুব সুন্দর একটা কাঞ্চিভরম শাড়ি কিনল। নুসরাতের প্রিয় সানার সন্দেশ আর জিলাপি নিয়ে বাসায় ফিরল সে। মাইশা দরজা খুলতে বাবার হাতে শপিং ব্যাগ দেখে খুশিতে বলল, বাবা, কার জন্য এত কিছু কিনে আনলে? মোফাজ্জল সাহেব ফুরফুরে মেজাজে ভেতরে ঢুকে বললেন, তোর মায়ের প্রিয় সন্দেশ আর জিলাপি এনেছি। কই গো নুসরাত রানী, এদিকে আসো, দেখো তো শাড়িটা কেমন হয়েছে। মাইশা, যা গিয়ে তোর মাকে ডাক দে। নুসরাত অনেকটা অবাক হয়ে স্বামীর কার্যকলাপ দেখছে। মনে মনে কিছুটা ভয় পেলেও এইটুকুতে তার চেহারায় আনন্দের জোয়ার ভেসে যাচ্ছে। মাইশা, বাবা, আজ তো তোমাদের ম্যারেজ অ্যানিভার্সারি না, মায়ের জন্মদিনও না। কি উপলক্ষে আনলে বলো তো? শুনেছ মেয়ের কথা, স্ত্রীকে উপহার দিতে দিবস লাগে নাকি? তোরা হবার পর থেকে তোদের সকলের চাহিদা, সংসারের খরচ মেটাতে মেটাতে তোদের মায়ের অনেক শখ আহ্লাদ পূরণ করতে পারিনি। আজ হঠাৎ মনে হলো বহুদিন হয়েছে তোর মায়ের জন্য শাড়ি কিনি না, তাই নিয়ে নিলাম আর কি। দেখেছ মা, বাবা তোমাকে কত ভালোবাসে। মাশাল্লাহ। মা, দেখি চটজল দিয়ে শাড়িটা পরে নাও তো। বাবা, তুমিও পাঞ্জাবি পরে নাও, আজ তোমাদের কাপড় ফটো তুলব। নুসরাত লাজুক স্বরে বলল, এত খরচ করার কি দরকার ছিল? শাড়িটার নিশ্চয় অনেক দাম পড়েছে। মোফাজ্জল সাহেব হেসে বললেন, তুমিও না এখনো এসব বিষয় নিয়ে ভাবো। সবসময় হিসেব কষলে চলে। দেখি রেডি হয়ে নাও তাড়াতাড়ি, দেখি শাড়িটাই কেমন লাগে। নুসরাত খুশি মনে শাড়ি পরতে চলে গেল। মুহিব কোচিং থেকে ফিরে বাবা মাকে একসঙ্গে বসে গল্প করতে দেখে খুব খুশি হলো। মাকে সে কখনোই এভাবে বাবার সঙ্গে বসে হাসতে দেখেনি। ডিনার শেষে পানির খিলি মুখে দিয়ে মোফাজ্জল সাহেব বললেন, বুঝলা বউ, এখন মনে হয় জীবনে অনেক বড় ভুল করছি। জোয়ান বয়সের ইনকাম আর এখনের ইনকামে অনেক তফাৎ। সবকিছু যে হারে দাম বাড়তেছে, অল্প অল্প করে কিছু টাকা জমা রাখা উচিত ছিল। নুসরাত স্বামীর পায়ে তেল মালিশ করতে করতে বললেন, আপনার দোষ ছিল না। 4 ছেলেমেয়ের পড়াশোনা, সংসারের খরচ মিলিয়ে হাতে বাড়তি কিছু টাকা থাকা অনেক কঠিন ছিল। তবুও ওদের নামে কিছু সঞ্চয় রাখা দরকার ছিল। আরে ভালো কথা, তুমি না নাফিসা নামে একটা ডিপিএস করছিলা, ওইটা ভাঙসুনি নাকি আছে? নুসরাত সরল মনে বলল, আপনার অনুমতি ছাড়া করেছিলাম বলে অনেক রাগ করেছিলেন।
তারপরে আর চালানোর সাহস পায় নাই। মুহূর্তেই মোফাজ্জল সাহেবের মেজাজ বিগড়ে গেল। তবুও নিজেকে সংযত করে বললেন, মিথ্যা বলতেছ নাকি? ভাবছ আমি নিয়ে যাবো? না না, সেটা ভাবতে যাব কেন? যেটা সত্যি সেটাই বলছি। মোফাজ্জল সাহেব কিছু না বলে ঘুমানোর চেষ্টা করলেন, কিন্তু রাগ কন্ট্রোল করা সম্ভব হচ্ছে না তার। নাফিসার ট্রিটমেন্ট বেশ ভালোভাবে চলছে। ইসহাকের সহযোগিতায় নাফিসা নতুন করে ফ্যাশন ডিজাইনের মনোনিবেশ করেছে। মূলত তাকে ব্যস্ত রাখার জন্য ইসহাক এই সিদ্ধান্ত নিয়েছে। অফিসের কাজে বিজি থেকে নাফিসাকে সবসময় চোখে চোখে রাখা সম্ভব না। তার চেয়ে বরং সে তার পছন্দসই সেক্টরে বিজি থাকুক। নাফিসা এখন ইসহাকের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করে, আগের মতো চুপচাপ থাকে না। তাদের মধ্যকার সম্পর্ক এখন অনেকটাই স্বাভাবিক। অবশ্যই এর সম্পূর্ণ ক্রেডিট ইসহাকের। সে যেভাবে নাফিসাকে মেনে নিয়ে ধৈর্য ধরে সাপোর্ট করে যাচ্ছে তা আসলেই প্রশংসাযোগ্য। মাইশার কাছ থেকে বাবার শাড়ি কেনার গল্প শুনে এদিকে মন কিছুটা প্রফুল্ল হলেও পুরোপুরি আনন্দিত হতে পারল না নাফিসা। কারণ এর কেউ না জানুক, সে জানে তার বাবা স্বার্থ ছাড়া এক পাও এগোয় না। তবুও মনকে পজিটিভ রেখে ব্যাপারটাকে স্বাভাবিক হিসেবে নিয়েছে। ডক্টর বলেছে ওভার থিঙ্ক না করে সবকিছু সহজভাবে নিতে। সে সেটাই ফলো করছে। তবে ভেতরে ভেতরে ঠিকই ভয় পাচ্ছে, খারাপ কিছু ঘটতে যাচ্ছে না তো। তার বাবা তো এমন কাজ করার লোক না। আলমারি, ফাইল, ডেস্ক থেকে শুরু করে সবকিছু তন্ন তন্ন করে খুঁজেছে মোফাজ্জল সাহেব। রাগে তার কপালের রগ দপদপ করছে। ওই ডিপিএস এর ডকুমেন্ট যতক্ষণ না নিজ চোখে দেখবে শান্তি হবে না তার। নিশ্চয়ই নুসরাত তাকে মিথ্যে বলছে। না হয় শুধুমাত্র তার ভয়ে কন্টিনিউ করেনি, এ হতেই পারে না। অথচ সে ভুলে গেছে এই ডিপিএস এর কাগজটা হাতে পেয়েই সেদিনকে নির্মমভাবে না মেরেছিল নুসরাতকে, যার প্রত্যক্ষদর্শী ছিল ছোট্ট নাফিসা। সেদিন প্রথম সে দেখেছিল তার বাবার নিষ্ঠুরতম রূপ। বাবা, এটা তুমি কি করছো? মা, মা, কি হয়েছে মায়ের? ভাইয়া, ভাইয়া, তাড়াতাড়ি এদিকে আয়। মা ওঠো, মা। মাইশা নুসরাতকে ধরে চিৎকার করতে লাগল। নীরব আর মহিব বোনের চিৎকার চেঁচামেচি শুনে দৌড়ে তার বাবা মায়ের রুমে গেল। মাইশা চিৎকার করে কাছে আর মাকে ডেকে চলেছে। মোফাজ্জল সাহেব তরতরিয়ে ঘামছেন। নীরব। মাইশা, কি হয়েছে মায়ের? ভাইয়া, হসপিটালে ফোন করো জলদি। মায়ের মাথার পেছনে ব্লিডিং হচ্ছে বলেই অজ্ঞান হয়ে গেল মাইশা। মুহিব হসপিটালে ফোন করে ইমার্জেন্সি অ্যাম্বুলেন্সকে খবর দিল। নীরব মায়ের দিকে কিছুক্ষণ তাকিয়ে বলল, বাবা, মায়ের অবস্থা কি করে হয়েছে? মোফাজ্জল সাহেব কাটকাট গলায় বললেন, সরিষার তেল ফেলে রেখেছে ফ্লোরে, পিছলে পড়ে ব্যথা পেয়েছে। নীরব সন্দেহের চোখে বাবার দিকে তাকিয়ে মাইশাকে বেডে রাখল। দুই ভাই মিলে মাকে নিচে নিয়ে গেল, ততক্ষণে অ্যাম্বুলেন্স চলে এসেছে। মোফাজ্জল সাহেব ভীত চোখে মাইশার দিকে তাকিয়ে বেরিয়ে পড়লেন। অ্যাম্বুলেন্সে উঠেই নীরব নাফিসাকে ফোন করে বলল বাসায় আসতে। সে মাইশাকে দেখবে নাকি মাকে দেখবে কিছুই বুঝতে পারছে না। এমন ঘটনা কিভাবে ম্যানেজ করতে হয় তাও জানে না। শেষে বাধ্য হয়ে ইসহাককেও ফোন করল। ওইদিকে নাফিসা পাগলপ্রায় হয়ে ছুটে বাসায় এসেছে। মাইশার চোখে মুখে পানি দিয়ে জ্ঞান ফেরালো। মাইশা উঠেই মামা বলে চিৎকার করে কাঁদতে লাগল। নাফিসার কলিজা শুকিয়ে আছে, যেন মনের মাঝে অজানা শঙ্কা তীব্র থেকে তীব্রতর হয়ে চলেছে। কাপা গলায় বলল, কি হয়েছে মায়ের? তুই এভাবে কাঁদছিস কেন? আপো, বাবা মাকে ওই লোহার লাঠিটা দিয়ে। হাউমাউ করে কাঁদতে লাগল সে। নাফিসার বুঝতে বাকি রইল না কি ঘটেছে এখানে। সে এতদিন যা করেনি আজ তাই করল। ভেতরে সেই হিংস্রতা আজ আর দমানো গেল না। রেগে চিৎকার করতে করতে জিনিসপত্র সব ভেঙে ফেলল। এক পর্যায়ে পাগলের মতো কাঁদতে কাঁদতে ফোন করল পুলিশ স্টেশনে। তারপর মাইশাকে নিয়ে হসপিটালে গেল। আজ মায়ের যদি কিছু হয়ে যায় আমি আপনাকে ক্ষমা করব না। ডক্টর রেহানা আফরিন চিন্তিত গলায় বললেন, পেশেন্ট আপনাদের কি হয়? নীরব ছুটে গিয়ে বলল, ডক্টর, কি হয়েছে আমাদের মায়ের? তিনি সুস্থ আছেন তো? দেখুন, পেশেন্টের অবস্থা দেখে মনে হচ্ছে এটা পুলিশ কেস। জলদি পুলিশকে ইনফর্ম করেন। নীরব হতভম্ব হয়ে চেয়ে রইল। কি ঘটছে আজ? এখানে পুলিশ কেস হবে কেন? ইসহাক তাদেরকে বসতে বলে নিজেই এগিয়ে গেল ডক্টরের কাছে। ডক্টর, পেশেন্টের এক্স্যাক্টলি কি হয়েছে জানতে পারি? দেখুন, ওনার শরীরের ক্ষত দেখে মনে হচ্ছে না
তিনি পড়ে গিয়ে ব্যথা পেয়েছেন। নতুন ক্ষতের পাশাপাশি পুরনো অনেক ক্ষত আছে। এসব দেখেই বোঝা যাচ্ছে তাকে রেগুলার ফিজিক্যালি টর্চার করা হতো। তার মাথায় খুব জঘন্যভাবে আঘাত করা হয়েছে। এটা আসলে খুবই মর্মান্তিক ব্যাপার। হসপিটালের রুলস অনুযায়ী আগে কেস ফাইল করতে হবে। প্লিজ, আপনারা শীঘ্রই সেটা করুন। ইসহাক কি বলবে ভেবে পেল না। এত যন্ত্রণা সহ্য করেছে নুসরাত, ভেবেই তার কষ্ট হচ্ছে। নাফিসা আর মাইশা পুলিশকে সঙ্গে করে হসপিটাল এলো। মহিব বড় বোনকে পেয়ে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। আপু, আম্মুকে নাকি দীর্ঘদিন ধরে টর্চার করা হতো। ডক্টর, আন্টি এসব কি বলে গেল? পুলিশ এসেছে কেন? বাবাকে পুলিশে নিবে? নাফিসা মুহিবের মাথায় হাত বুলিয়ে তেজি গলায় নীরবকে বলল, লোকটা কোথায় এখন? হসপিটালে পর্যন্ত আসেনি? নীরব বোনের অগ্নিমূর্তি দেখে চমকে গেল। কি হচ্ছে এসব? তার বাবার আসল রূপ কি তবে এটাই? যাকে এতদিন আইডল মেনে এসেছে, তার ভেতরটা এতটাই কুৎসিত? কিভাবে পারল তিনি মায়ের মতো মানুষটার উপর এত নির্মম হতে? এমন হাজারো প্রশ্নে জর্জরিত হয়ে যাচ্ছে ভেতরটা। মাইশার মুহিব অনবরত কেঁদেই চলেছে। তাদের মায়ের কিছু হয়ে যাবে না তো? রুগ্ন চোখ দুটো ধীরে ধীরে মিলে তাকালেন নুসরাত। তাকে ঘিরে আছে তার অতি আদরের 4 সন্তান, যাদের মাথার উপর বাবা নামক ছায়াটা জিয়ে রাখতে তিনি এতগুলো বছর নীরবে সবটা সয়ে এসেছেন। নুসরাতের বড় ভাই কবির আর মা পারভিনও এসেছেন। সকলের চোখে মুখে হতাশার তীব্র ছাপ। সকলে যেন বড্ড ক্লান্ত। এত আপনজনের ভিড়ে চোখ দুটো আনমনেই মোফাজ্জল সাহেবকে খুঁজে বেড়াচ্ছে। সে যেন ভুলেই গেছে কার জন্য আছে হসপিটালের বেডে। খুব নরম স্বরে নাফিসাকে বললেন, নাফু, তোর বাবা কোথায়? নীরব রেগে কিছু বলতে চাইলে ইসহাক তাকে ইশারায় চুপ থাকতে বলল। নাফিসা আলতো হাতে মায়ের কপাল ছুঁয়ে বলল, মা, কেমন লাগছে এখন? কোথাও কি ব্যথা পাচ্ছ? নুসরাত ম্লান হেসে বলল, আমি ঠিক আছি। সবার মনে হাজারো প্রশ্ন থাকা সত্ত্বেও সকলে এই পরিস্থিতিতে নীরবতাটাকেই বেছে নিয়েছে। এই 15 দিন কারো মনেই শান্তি ছিল না। মোফাজ্জল সাহেব সে যে নিখোঁজ হয়েছেন তার কোনো আর খোঁজ পাওয়া যায়নি। পুলিশ অবশ্য তাকে খুঁজে চলেছে। পারভিন সুলতানা হয়তো এই ঘটনা কখনোই বিশ্বাস করতে পারত না যদি না তিনি নুসরাতকে হসপিটালে এই অবস্থায় দেখতেন। যে জামাইকে নিয়ে তার গর্বে শেষ ছিল না, সে কিনা এতগুলি বছর তার মেয়ের উপর পাশবিক অত্যাচার করে এসেছে। ভাবতে তার বুক ভেঙে কান্না আসে। কেমন মা তিনি? নিজের সন্তানের কষ্টগুলো আজ পর্যন্ত করতে পারেনি, পারবে বা কি করে? নুসরাত সবসময় খুশি থাকার অভিনয় করে গেছে। আর মোফাজ্জলের ব্যবহারে কারো বোঝার উপায় নেই ছায়াবাজির আড়ালে সে কতটা নির্মম। নুসরাত তার 4 সন্তানকে ইশারায় কাছে ডাকল। তারপর চোখ বন্ধ করতেই দুফোঁটা জল গড়িয়ে পড়ল। তার ভেতরে বোধহয় জানা হয়ে গেছে হাতে আর বেশি সময় নেই। এই কথাগুলো না বললে যে হবে না। আমি জানি তোদের মনে এখন অনেক প্রশ্ন আছে। তোদের বাবার অনুপস্থিতি জানান দিচ্ছে তার সাথে কি করেছিস তোরা। নাফিসা, মা, প্লিজ, এখন এসব থাকুক, তুমি রেস্ট নাও। এসব নিয়ে পরে আলোচনা হবে। নুসরাত, আমাকে বলতে দে নাফু। আমি চাই না আমার অবর্তমানে তোরা এমন কিছু করিস যাতে আমিও মরে শান্তি না পাই। মাইশা কেঁদে মাকে জড়িয়ে বলল, প্লিজ আম্মু, এসব বলো না। আমরা তোমাকে ছাড়া জীবন কল্পনাও করতে পারি না। নাফিসা বাকরুদ্ধ হয়ে মায়ের দিকে তাকিয়ে আছে। নুসরাত ছোট মেয়েকে আদর করে বললেন, তোদের বাবা আজ পর্যন্ত তোদের সাথে কোনো অন্যায় করেনি। আমার মনে হয় না বাবা হিসেবে তিনি ব্যর্থ। তোদেরকে সবসময় আগলে রেখেছেন, পড়াশোনা করিয়ে মানুষ করেছেন, তার দায়িত্ব সে পালন করেছে। এখন তোদের দায়িত্ব তোরা পালন করবি, তাকে একটু অবহেলা করবি না। নীরব, মা, তুমি এখন এইসব বলছো? যে তোমার সাথে দিনের পর দিন খারাপ ব্যবহার করেছে, তার জন্য তুমি এসব বলে যাচ্ছ? তাকে আমরা কি করে ক্ষমা করব মা? নুসরাত দৃঢ় গলায় বলল, তিনি যত অন্যায় আছে আমার সঙ্গে করেছে। আমি তাকে ক্ষমা করতে পারলে তোরা কেন পারবি না? অন্যায় যে করে আর অন্যায় সে সহে, তব ঘৃণা তারে যেন তৃণ সমদহে। সে অন্যায় করায় যদি তাকে ঘৃণা করতে পারিস, তবে আমি সহ্য করায় আমারও ঘৃণা করিস। নাফিসা, মা, তুমি অযথায় যুক্তি দাঁড় করিয়ে তাকে বাঁচানোর চেষ্টা করছো। নুসরাত নাফিসার হাত ধরে কোমল গলায় বলল, নাফু মা, তুই না আমার সবচেয়ে বুদ্ধিমতী মেয়ে, আমার বড় সন্তান। তুই এমন ভাবলে চলে?
বড় বোন মায়ের সমতুল্য। আমার পরে তুই তো ওদের মায়ের মতো আগলে রাখবি, ওদের সঠিক পথ দেখাবি। তারপর ইসহাককে বলল, বাবা, আমার মেয়েটাকে দেখে রেখো, আর তোমার শ্বশুরকে কারাবাসে ফেলো না। আমার সন্তানদের আমি তোমার হাতে। কথাটা শেষ করবার আগেই শেষ নিঃশ্বাস ত্যাগ করল নুসরাত। নিথর দেহটা ঘিরে সকলেই কান্নায় ভেঙে পড়ল। পারভিন বিলাপ করে বলল, আমার মেয়ে আমারে মাপ চাওয়ারও সুযোগ দিল না। কিন্তু নাফিসা টু শব্দটুকু করল না। শীতল চাহনিতে মায়ের নিথর হাতের মাঝে নিজের হাত ওভাবে রেখে দাঁড়িয়ে রইল। এক ফোঁটা জলও তার চোখ থেকে পড়ল না। শেষবারের মতো মায়ের বুকে মাথা রেখে প্রাণ ভরে মায়ের গন্ধ নিতে লাগল। এই বুকে যে আর মাথা রাখতে পারবে না সে। মায়ের আঁচলটা দিয়ে আর কখনোই মুখ মোছা হবে না। কেউ আর নাফু বলে ডাকবে না। দেখতে দেখতে কেটে গেল অনেকগুলো মাস। মায়ের শোক নাফিসাকে যতটা না কাবু করার কথা ততটা করতে পারেনি। একটা দিন সে অশ্রু বিসর্জন করেনি। অতি সুখে পাথর হয়ে গেছে যেন। সকলে কত করে বলেছে একটু কান্না করতে, ভেতরটা হালকা করতে, কিন্তু সে শত চেষ্টা করেও কাঁদতে পারল না। নুসরাতের ইচ্ছে অনুযায়ী মোফাজ্জলের নামে করা মামলা তুলে নেওয়া হয়েছে। নীরব তার বাবার খোঁজ বের করে তাকে বাসায় নিয়ে এসেছে। মায়ের কথা মতো সন্তানের দায়িত্ব পালন করেছে, কিন্তু ও মন থেকে আর ভালোবাসতে পারেনি। মায়েশার মুহিব যথাসম্ভব তাকে এড়িয়ে চলে। আর যাই হোক, কোনো সন্তান তার মায়ের হত্যাকারীকে মন থেকে ক্ষমা করতে পারে না। অত উদার মানসিকতা তাদের হয়নি। ল্যাপটপে মুখ গুজে অফিসের কাজ করছে ইসহাক। এমন সময় নাফিসা এসে বলল, মাইশার জন্য একটা ভালো প্রপোজাল এসেছে, আপনি কি একবার খোঁজ নিয়ে দেখবেন? ইসহাক নাফিসার দিকে তাকিয়ে বলল, মাইশা কি বিয়ের জন্য প্রিপেয়ার আছে? প্রিপেয়ার তো আমিও ছিলাম না, তাই বলে কি আমি সুখী নই? তোমার ব্যাপার আলাদা ছিল। ও এখন আমার দায়িত্বে আছে। আমি ওর মতের বাড়ি কিছু করব না। আগে ওর সঙ্গে কথা বলবে, তারপর আমি ছেলে দেখব। নাফিসা বেডে হেলান দিয়ে বসে কপালের ঘাম মুছতেই ইসহাক উঠে এসে বলল, তোমার কি অস্বস্তি হচ্ছে? কত করে বলি, এই সময়টাতে স্ট্রেস নিও না, কিন্তু তুমি তো আমার কথাই শোনো না। নাফিসা হেসে বলল, একটা কথা বলি শোনেন। আমার কি মনে হয় জানেন? আমার একটা ফুটফুটে মেয়ে হবে, ঠিক মায়ের মতো। যেদিন ও পৃথিবীতে আসবে আমি ওকে প্রথম কোলে নিয়ে দেখব। ও আমার মায়ের মতো হয়েছে। সেদিনই বোধ হয় আমি প্রাণ ভরে কাঁদতে পারবো। আমার বুকের পাথরটা গলে পানি হবে। ইসহাক নাফিসাকে বুকে জড়িয়ে বলল, আল্লাহ তোমার মনোকামনা পূরণ করুন। তোমরা দুজনেই সহি সালামত থাকো। তারপর নাফিসার পেটে হাত রেখে বলল, বাবাই, শীঘ্রই চলে আসেন তো, এসে আপনার মায়ের মনটা একটু শান্ত করেন। নাফিসা ইসহাকের বাচ্চামি দেখে হাসতে লাগল। মোফাজ্জল সাহেব এখন একদম ঘরকুনো হয়ে গেছেন। সকলের অবজ্ঞার ঘৃণার দৃষ্টি সহ্য করার ক্ষমতা তার নেই। তার সারাদিন বেডরুমে থাকেন। এই সংসারে কেউই তার সাথে কথা বলে না, নীরবে স্ত্রী ফারিয়াও ছাড়া। তাও প্রয়োজনের বাইরে না। মাঝে মধ্যে তার মনে হয় জেলখানায় থাকলেই ভালো হতো বোধ হয়। এই রুমটা এখন তার কাছে কবরের চাইতে কোনো অংশে কম নয়। নুসরাতের কথা আজকাল খুব মনে পড়ে তার। কত যত্ন করত, ভালোবাসত তাকে। বিনিময়ে সে কি দিয়েছে? দিনের পর দিন মানসিক শারীরিক যন্ত্রণা। একটা দিন ভাত একটু ঠান্ডা হলেই ছুঁড়ে ফেলেছে মুখে। কখনো বা তরকারিতে লবণ বেশি হলে তাতে আরও 2 চামচ লবণ দিয়ে খেয়ে শেষ করতে বলেছে। কতবার যে পেটে লাথি দিয়েছে হিসেব নেই। যে পেটে তার 4 সন্তানকে ধারণ করে, সে পেটে লাথি দিতে একটু বুক কাঁপেনি কখনো। রাগের বশে যা ইচ্ছে তাই করত। সকলের সাথে ভালো ব্যবহার করলেও নুসরাতের বেলা ভালো কথা আসতো না কখনো। নুসরাত বেচারি স্বামীর রাগের সামনে নেতিয়ে থাকত সবসময়। অনায়াসে সেসব অত্যাচার সয়ে যেত। তার সামনে হাসতেও যেন ভয় পেত সে। সেই আনুগত্যে অন্যরকম পৈশাচিক আনন্দ হতো তার। মোফাজ্জলের কাছে এখন সেসব দিনের স্মৃতি ছুরির মতো ধারালো হয়ে বুকে আঘাত করে। নুসরাতের অভাব হাড়ে হাড়ে টের পায় সে। বিয়ের রাতে সেই লাজুক চাহনি মনে পড়তেই বুকটা মোচড় দিয়ে ওঠে। এত ডেডিকেটেড বউকে একটুখানি ভালোবাসা দিতে পারল না কখনো। অথচ যখন সে বেঁচে ছিল, জৈবিক চাহিদা মেটানোর খোরাক ছাড়া বিশেষ কিছুই হতো না। সে ভাবত কিসের অভাব রেখেছে। 3 বেলা খাওয়াচ্ছে, ভালো পরিবেশে রাখছে, আর কি চাই? সংসারে কি বা কাজ করে আর সে? ঘরে বসে অন্যই তো ধ্বংস করছে। কত খারাপ এনেছিল তার চিন্তা ভাবনা।
নুসরাত তাকে ক্ষমা করে দিয়ে যন্ত্রণা আরও বাড়িয়ে গেছে। অনুতাপের দহনে রোজ ধুকে ধুকে মরছে সে। আসলে দাঁত থাকতে দাঁতের মর্যাদা কেউ দেয় না। হারিয়ে গেলে বোঝা যায় তা কত মূল্যবান ছিল। আফসোস, মর্মটা না হারানো অবধি টের পাওয়া যায় না। মোফাজ্জলের খুব ইচ্ছে করে জানতে, যদি আল্লাহ তাকে ক্ষমা করে জান্নাত নসিব করেন, নুসরাত তাকে সঙ্গী হিসেবে চাইবে তো, নাকি পার্থিব জীবনের তিক্ততা স্মরণ করে দূরে সরিয়ে দেবে? ইস, যদি সবাইকে জানিয়ে দিতে পারতাম, আমার মতো ভুল আর কেউ করো না। স্ত্রী পায়ের জুতো নয়, যে তাকে পায়ের তলায় রাখবে, সে যে বুকের বুকের বাপাজোরের হার, তাকে সবসময় বুকে আগলে রাখতে হবে। আহা, এই উপলব্ধিটা যদি আরও আগে আসতো। সমাপ্ত। আত্মকথন। আমাদের সমাজে এমন অনেক নুসরাত আছেন, যারা দিনের পর দিন স্বামীর অত্যাচার মুখ বুজে সহ্য করে যাচ্ছেন। চার দেওয়ালের বাইরে তারা সুখী হিসেবে পরিচিত হলেও তাদের চাপা আর্তনাদের সাক্ষী বোবা দেওয়াল। গল্পের নুসরাতের পরিণতিটাও মৃত্যুতে গিয়ে ঠেকলেও অনেক নুসরাতের সেই মুক্তি মেলে না। শারীরিক নির্যাতনের ক্ষতটাও দেখানো যায়, কিছু মানসিক নির্যাতনের ক্ষত কেউ দেখতে পায় না। সবচেয়ে অসহায় তো কি জানেন? নাফিসার মতো নীরবে সব সহ্য করা। মা বাবার এই কলহতে কত নাফিসা রোজ রাতে বালিশ ভেজায়, ডিপ্রেশনে ভোগে, সেই হিসেব কেউ রাখে না। পরিশেষে বলবো, সচেতন হন, হোম ভায়োলেন্সের বিরুদ্ধে সোচ্চার হন। গল্পটা কেমন হয়েছে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।